দর্শক স্বাগত জানাচ্ছি টিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ফারজানা নাহিদ। আমরা এই টক শোতে প্রতিনিয়ত রাজনৈতিক এবং সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করে থেকে আজও আমরা তেমনই কিছু টপিকে আলোচনা করব। তবে আলোচনায় যাবার পূর্বে দুজন অতিথি আছেন স্টুডিওতে, আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডানে আছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, সভাপতি এবি পার্টি, এবং আমার বামে আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকে টিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা জানি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার সঙ্গে 3টি দলের নেতাকর্মীও বলতে পারি আমরা সফর সঙ্গী হিসেবে গেছেন, এবং আমরা এটাও জানি আজকে বিমানবন্দরে কি ঘটনা ঘটেছে। আমরা সকাল থেকে আমরা পেপারে দেখছি, আমরা টেলিভিশনে দেখছি যে বিএনপি এবং এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। আমি আর ডিটেইলে গেলাম না যে কিভাবে হয়েছেন। আপা, প্রথমে আপনার কাছে যাব, আমি জানতে চাচ্ছি যে তাদেরকে যে মিনিমাম প্রোটোকল দেওয়া উচিত ছিল বিমানবন্দরে, তারা তো সফর সঙ্গী হিসেবে গিয়েছেন, তারা আলাদা যাননি। এই প্রোটেকশন বা প্রোটোকলটা দেওয়া হয়নি কেন? আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা তো স্বাভাবিকভাবে, এটা নতুন কিছু না যে অনেক দিন যাবতে এই প্রথাটা প্রচলিত যে সরকারের বিপক্ষের যে দলগুলো তা সরকারকে বিব্রত করা হয়। তো একটা সময় ফ্যাসিস্ট ছিল, তাদেরকে বিব্রত করা হয়েছে, সেটা ঠিক ছিল। এখন যখন বিশেষ করে এইবার এই সরকারের সাথে যারা গিয়েছে তারা কিন্তু এক একটা দল, বেশ কয়েকটা দলের প্রতিনিধিও আছে, আমাদের বিএনপির খোদ মহাসচিব পর্যন্ত আছেন। তো সেইখানে আমি প্রথমেই যদি বলি যে এই ঘটনাটা ঘটার আগে কি দায়িত্ব পালন করলেন যিনি নিয়ে গেলেন। হ্যাঁ, উনি প্রটোকল পাবেন এটা উনি জানেন আগে থেকে, এটাই তার নতুন সফর না। আর উনি এই দেশের প্রধান হওয়ার আগেও উনি সেলিব্রিটি ছিলেন ইন্টারন্যাশনালি, উনি এই জিনিসগুলো প্রটোকলগুলো ভালো বুঝেন। তো উনি এই সরকারে আসার পরে উনি কিন্তু বেশ কয়েকবার বিব্রত হওয়ার, মানে ওনার যে সরকার, উনি হয়তো হয় নাই কিন্তু ওনার যে সফরসঙ্গীরা তারাই হয়েছে, উনি জানেন যে কি হতে পারে। উনি কেন সেই ব্যবস্থা নিলেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যে এম্বাসির ভূমিকাটা কি ছিল এইখানে। অন্য সময় সরকারের একটা পক্ষ থাকতো, সরকার পক্ষ থাকতো, কিন্তু এইবার সরকার পক্ষের সাথে বেশ কিছু দল সাথে যোগ হয়েছে। তো সেইখানে এম্বাসির একটা অবশ্যই এখানে প্রটোকলের ব্যবস্থা আলাদা ছিল। ধরেন ওই যে যাদের দাওয়াতে গেল জাতিসংঘ দিল না, কিন্তু এম্বাসি তো দেওয়ার কথা, বাংলাদেশের এম্বাসি, তারা কোথায় দিল? 3 নাম্বার, আপনার যে গেটটা দিয়ে বের হলো সেইখান দিয়ে আসলে বের হওয়ার কথা ছিল না। এই কাজটা কে করলো? মানে ইনফরমেশনটা কিভাবে আউট হয়ে গেল? এবং এটা কিন্তু বাইরের কারো জানার কথা না যদি এম্বাসি থেকে কেউ না বলে। কারণ যে গেট দিয়ে বের হয়েছে ওই গেট দিয়ে সচরাচর বের হয় না। সব প্যাসেঞ্জাররা যে গেট দিয়ে বের হয়েছে ওই গেট দিয়ে কিন্তু বাংলাদেশের এরা বের হয় নাই। তাহলে কেন, কিভাবে জানলো? নাম্বার 4, আপনার বিএনপি নিয়ে অনেক কথা হচ্ছে যে নেতাকর্মীরা বিএনপির এনাফ ছিল, তাদের যে গেট বলা হয়েছে, তাদের যে জায়গাটা বলা হয়েছে সেইখানে ছিল, এবং একটা পর্যায়ে বলা হয়েছে যে অতিথিরা চলে এসেছে, অন্য গেট দিয়ে বের হয়ে চলে গেছে। তখন বিএনপির ওইখানে জিল্লুর নামে আমি তার ফেসবুক স্ট্যাটাস পড়লাম, আমাদের নেতা, উনি বিএনপির সেন্ট্রাল কমিটির লিডার, উনি লিখছেন যে আমরা যখন শুনলাম যে বের হয়ে চলে গিয়েছে তখন আমরা চলে আসলাম, যে মহাসচিব কোথায় উঠছে ওইখানে এখন যাওয়ার জন্য, এবং সময়টা খুব রাশ টাইম ছিল, জ্যাম ছিল। তো সেইখানে তারা যে জায়গাটায় গিয়েছে তখন শুনেছে আবার কিছু দূর যাওয়ার পরে যে ওইখানে এই টাইপের হিচিং হচ্ছে। গাড়ি মানে ফেরত নিয়ে এসে ইউটার্ন করে আস্তে আস্তে এসে এখানে দেখে যা কিছু সব শেষ, মানে ঘটনা যা ঘটনা ওখানে ছিল কিন্তু অন্য গেটে ছিল, অন্য গেটে তাদের বলা হয়েছিল। তার মানে যে বা যারা নেপথ্যে এই কাজগুলো করেছে তারা ভীষণ হিসাব করে কাজগুলো করেছে। তাদের একটা অপমান করার, বাংলাদেশ বলে এটা সম্ভব, শুধুমাত্র এই যে বাহ্যিক একটা অপমান করার জন্য যে এত তাদের আয়োজন, এটা কিন্তু বিশ্বের অন্য দেশে হয় না। বিশ্বের অন্য দেশেও কিন্তু গণতন্ত্র নিয়ে, একনায়কতন্ত্র নিয়ে অনেক সমস্যা আছে, সামরিকতন্ত্র নিয়ে অনেক সমস্যা আছে, কিন্তু এরকম ঘটনা আমরা দেখি না।
যেটা আমরা তো বিদেশ যাই দেখি প্রতিদিনই কোনো না কোনো দেশের কেউ আসে, আমরা যখন ওইসব জায়গাগুলোর সামনে দিয়ে যাই আমরা ওরকম ডেমনস্ট্রেটর দেখি না অন্য অন্য দেশের, যতটা বাংলাদেশের জন্য হয়। লাইক আপনার লন্ডনে তো হোটেল ভাড়া দেওয়াই বন্ধ করে দেয়, যে এইখানে বাঙালিরা এসে হইচই করবে, এই আমরা হোটেল, আমাদের অন্য অন্য অতিথিদের সমস্যা হবে, আমরা এটা দিব না। তা এই কাজটা আমি মনে করি এটা একটা বিহিত হওয়া উচিত, এবং এই ঘটনাগুলো অবশ্যই এইখানের থেকে দায় এড়াতে পারে না এম্বাসিকে ধরা হোক, এবং যারা যারা দায়িত্বে ছিল তাদের ধরা হোক, যে কেন এই জায়গাগুলো এত গরমিল হলো। জি, আমি মনে করি। জি আপা, আপনার কাছে আমি ফিরে আসবো। মঞ্জু ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি এই একই ঘটনার পরিপ্রেক্ষিতে, যে আমরা জানি যেহেতু আওয়ামী লীগ নেই, বেশিরভাগ দলের জন্য এটা একটা স্বস্তির কারণ হতে পারে, কিন্তু এই যে আজকের যে ঘটনা আমরা দেখলাম, এর আগে আমরা টুঙ্গিপাড়ায় দেখেছি এনসিপির উপরে হামলা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকেই কিন্তু তাদেরকে রক্ষা করতে হয়েছে। আমি জানতে চাচ্ছি আপনাদের দলের কথা যদি স্পেসিফিক্যালি বলি, যে আপনাদের দলের কি এই ধরনের ঢাল, বা আমি যদি বলি এরকম নিজেকে মানে নিজেদের নেতাকর্মীরা নিজেদেরকে প্রোটেকশন দেওয়ার মতো ওই অবস্থায় এসছে কিনা? কারণ যদি এইরকম অবস্থা হয় দেশের বাইরে, দেশের ভেতরে একটা হতে পারে, বা দেশের বাইরে যদি এরকম পরিস্থিতি হয়, তারা যদি ওখানে যান, আপনার এই ওভারঅল এই সিচুয়েশন এবং এই স্পেসিফিক্যালি এটার বিষয়ে যদি। না, ধন্যবাদ ফারজানা নাহিদ আপনাকে, আছেন দর্শকবৃন্দকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে দেশের বাইরে আলাদা করে সিকিউরিটির প্রয়োজন তো আমরা কখনো ফিল করি নাই যে আলাদা করে দিতে হবে। এখানে দেখেন মির্জা ফখরুল সাহেব কিন্তু সম্প্রতি বিদেশ থেকে আসছেন, উনি রিপিটেডলি কয়েকবার উনি সিঙ্গাপুর গেছেন, বিভিন্ন দেশে গেছেন, কোথাও তো এই ধরনের ঘটনা ঘটে নাই। জামাতের নেতারাও কিন্তু কখন যাচ্ছেন কখন আসছেন আমরা জানি না, যারা দলীয় ভিতরে জানে। এনসিপির নেতারাও কিন্তু এর মধ্যে কয়েকবার নানা গ্রুপে দেশে বিদেশে গিয়েছেন। অ্যাকচুয়ালি এই প্রোটেস্টটা হয় কেন? প্রোটেস্টটা, যেটা মনিয়াপা একটু আগে বলেছেন, প্রোটেস্টটা হয় সাধারণত সরকারকে কেন্দ্র করে। তো এখন আমরা দেখছি প্রোটেস্টটার মূল দৃষ্টিটা ছিল বেসিক্যালি প্রফেসর ইউনূসকে কেন্দ্র করে। তো এখানে যেটা সুবিধা হয়েছে, যেহেতু বিএনপি আর সাথে এনসিপি জামাতের নেতারা সাথে গেছেন, সুতরাং এই প্রোটেস্টটা আর ডক্টর ইউনূসকে টাচ করে নাই। এটা এসে পড়েছে, বা বলতে পারেন কিছুটা বিভক্ত হয়ে গেছে। ডক্টর ইউনূস জামাতের উপর কোনো হামলা হয়েছে বা এরকম কিছু হচ্ছে আমরা কিন্তু শুনিনি, আমরা কিন্তু এই না, জামাতের নেতারাও একসাথে ছিলেন। এখানে আমি যেটা দেখেছি বা আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি সেটা হচ্ছে ডক্টর ইউনূস যেদিক দিয়ে বেরিয়ে গেছেন, প্রোটেস্টাররা ওনাকে পায়নি বা ওনার রিচ করতে পারে নাই, ওরা পেয়েছে এখানে বিএনপিকে। এখানে জামাত, বিএনপি এবং এনসিপি একসাথেই ছিল। তো প্রথমে যখন মির্জা ফখরুল সাহেব আর এনসিপি আক্তার হোসেন বেরিয়েছে, তাদের উপরে প্রোটেস্টাররা তাদের প্রোটেস্টটা দেখিয়েছে, ডিম নিক্ষেপ করেছে, গায়ে হাত দিয়েছে ইত্যাদি। তো জামাতের যিনি নেতা ছিলেন উনি ছিলেন পেছনে, ফলে উনার দিকেও আর তাদের দৃষ্টিটা পড়ে নাই, বা উনার সাথে আবার লোকজন বেশি ছিল, হয়তো তারা খুব সিকিউর ছিল, উনি নিরাপদে যেতে পেরেছেন। খারাপ যেটা হয়েছে সেটা হচ্ছে আক্তারের গায়ে তারা দেখা গেল যে তারা ডিম নিক্ষেপ করেছে এবং মির্জা ফখরুল সাহেবকে খুব অকথ্য ভাষায় বাজে গালাগাল করেছেন ইত্যাদি। তো এখানে মেয়েটার একে ডাক্তার যারাকেও খুব অশোভন আচরণ এবং খুবই মানে অপ্রীতিকর তার সাথে ব্যবহার করেছে। এখন প্রশ্ন হচ্ছে কয়েকটা। একটা হচ্ছে এ দ্বারা আমরা কি দেখলাম? আমরা দেখলাম না বিএনপির নেতারা বা আদার্স অন্যান্য নেতারা কিন্তু কেউ ওইভাবে প্রোটেস্টের শিকার হন নাই। এটা গভর্নমেন্টের প্রোটোকলের সাথে, গভর্নমেন্টের টিমের সাথে যাওয়ার কারণে এই প্রোটেস্টের শিকারটা হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে এক ধরনের এই প্রোটেস্ট মোকাবেলার জন্য, কারণ এটা তো একটা গভর্নমেন্ট প্রোটোকলে গিয়েছেন, তো গভর্নমেন্ট প্রোটোকলে গেলে যেটা হয় সাধারণত একটা গভর্নমেন্ট প্রোটোকলের একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে থাকেন। এখানে আমাদের যেই জাতিসংঘ প্রোটোকল বা আমেরিকান রাষ্ট্র, যেটা ঢাকার মানে আমাদের ঢাকার যারা দূত ছিলেন সেখানে, তাদের এক ধরনের গ্যাপ এবং প্রোটোকলের ঘাটতি আমরা দেখতে পারি। এটা আগেও দেখেছি, লন্ডনেও যখন মাহফুজ আলম গিয়েছিলেন একই রকম পরিস্থিতি হয়েছে। দ্বিতীয় হচ্ছে এখানে যেহেতু বিএনপি এবং জামাতের বড় দুইটা দলের নেতারা গিয়েছেন, তাদের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির লোকেরা কি কম ছিল বা তারা হয়তো অন্য জায়গায় ছিল, এরকম কিছু একটা হতে পারে, কিন্তু জামাতের লোকদেরকে আমরা দেখেছি তারা খুব সুসংগঠিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে প্রোটেস্ট করা আইনগত গণতান্ত্রিকভাবে ওখানে বৈধ, প্রোটেস্ট করতে পারে, যে কোনো জায়গায় প্রোটেস্ট করতে পারে। অবৈধ যেটা বা অগণতান্ত্রিক যেটা, সেটা হচ্ছে গায়ে হাত তোলা এবং এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা। এটা হচ্ছে আমার দৃষ্টিতে মনে হয়েছে যে এটা খুবই অশোভন হয়েছে। এবং যাদের ব্যাপারে অভিযোগ, আওয়ামী লীগ তো এই ধরনের অশোভন আচরণ করেছে,
তারা তো শুধু তাদের অন্য কর্মীরা, নিজের কর্মীদের গায়েও তারা হাত তোলে। নিজের কর্মীদের হত্যা করার ইতিহাস আওয়ামী লীগের প্রচুর আছে। তো এখন আমরা যেটা দেখলাম, আওয়ামী লীগের চারিত্রিক কোনো পরিবর্তন আসে নাই। তার কোনো মানে আওয়ামী লীগ যেটা করতে পারতো, সে একটা প্রতিবাদ জায়গায় থাকতে পারতো, তার বক্তব্যটা থাকতে পারতো। কিন্তু এই যে গায়ে এসে পড়া, এই যে গায়ে হাত তোলা এবং নারীর প্রতি মানে অশোভন আচরণ, এটা আওয়ামী লীগের যে কোনো কারণে হোক আমাদের দেশে মনে হচ্ছে আওয়ামী লীগের একটা চরিত্র এটা আছে, এবং এটার পুনরাবৃত্তি আমরা দেখলাম। বিএনপি কেন যায় নাই? আমি বিএনপি যাবে কেন? ধরুন আমি যদি ধরলাম যে বিএনপি, জামাতের, এনসিপির কেউই যায় নাই, যাওয়ার কথাও না, এটা তো গভর্নমেন্টের প্রোটোকল। গভর্নমেন্ট সেখানকার আমাদের টিম আছে, তারা ওনাদেরকে রিসিভ করবেন। আর পাল্টাপাল্টি করা তো এখানে দরকারও নাই। আমি যেটা মনে করি যে এবার একদিকে আওয়ামী লীগ থাকবে, একদিকে বিএনপি থাকবে, যেটা আমরা দেখেছি উত্তেজনা থাকবে, এটা আবার ওই বিদেশে আমাদের সম্মানটাকে নষ্ট করে। হ্যাঁ, যে এখানে সবসময় আসলে দেখা যায় এদের একটা উত্তেজনা থাকে। আমি আপনাকে যে প্রশ্নটা আপনি করেছেন, আমরা দলগতভাবে কি চিন্তা করি? দলগতভাবে চিন্তা করি যে আমি আমার নেতা যদি কোথাও যায়, তার সিকিউরিটির বিষয়টা আমরা দেখব, বা যেখানে ঝুঁকি দেখবো সেখানে আমরা যেখানে এরকম ধরনের ঘটনা ঘটলো, হ্যাঁ, যেখানে আমরা দেখবো ঝুঁকি আছে, সেখানে আমরা প্রশাসনকে জানাবো এবং আমরা পলিটিক্যালি সেটা ফেস করব। এটাই হচ্ছে প্রত্যেক দলের নিয়ম। এখন বিএনপি, জামাত, এনসিপি এরকম ঝুঁকি মনে করেছে কিনা, তারা গভর্নমেন্টের উপর নির্ভর করেছে কিনা, না তারা আলাদা করে নিজেদের সিকিউরিটি এশিওর করেছে কিনা। আপনি যেটা বলছিলেন যে অন্য তারা ইনফরমেশন পেয়েছে কিভাবে, কোন দিক দিয়ে, কোন গেট দিয়ে বের হবে, আমার কথা হচ্ছে যে ইনফরমেশন তো ধরেন এটা যে কোনো ভাবে নেওয়া যায়। আমি এটাকে একটা প্রক্রিয়াগত ঘাটতি বলতে পারেন। আমার কথা হচ্ছে যে ওরা তো আগে থেকে ওখানে প্রোটেস্ট করবে, আগের দিনই কিন্তু ওখানে কিন্তু একটা উত্তেজনা ছিল। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আওয়ামী লীগের লোকেরা বাধা দিবে, প্রোটেস্ট করবে, এই ধরনের কথা বলছিল। বিএনপিও কিন্তু একটু মুখোমুখি ছিল তারা বিভিন্ন জায়গায়। জ্যাকসন হাইটস নামে ওখানে একটা নিউ ইয়র্কের জায়গা আছে, সেখানে তো আগের দিনই উত্তেজনা ছড়িয়েছে। সুতরাং এইটা আমি মনে করি প্রথমত এনসিপির যে নেতা আপনার যে দুজন ছিল, তারা আমাদের এই বিপ্লবের প্রথম সারির নেতৃত্বে ছিলেন। তাদেরকে যেভাবে হেয় করা হয়েছে, হেয় প্রতিপন্ন করা হয়েছে, এটা নিঃসন্দেহে এটা একটা প্রতিক্রিয়া হবে। বিএনপি একটা বড় দল, তাদেরকে যেভাবে করা হয়েছে, জামাতের যিনি গিয়েছেন আমি দেখিনি, কিন্তু মনে হয় ওনার বিরুদ্ধেও কিছু স্লোগান তারা দিয়েছে। তো কথা হচ্ছে এইটার তো একটা কনসিকুয়েন্স থাকবে। আপনি আমাকে ঢিল মারলে এটার একটা পাটকেলের একটা জায়গা তো আছে। কিন্তু আমরা যেটা মনে করি যে এটা একটা ভালো কিছু হয় নাই, এটা আওয়ামী লীগের জন্য খুব লাভ হয়েছে তা না, এবং বরং আওয়ামী বিরোধী শক্তিকে কিছুটা ইউনিফাইড করবে এটাতে। তো আওয়ামী লীগ বারবারই ভুল করছে এবং উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে, হুমকি দিচ্ছে, নানান ধরনের। তাদের যেটা করা উচিত ছিল, তাদের অনুতপ্ত হওয়ার বিষয় ছিল। বাংলাদেশের রাজনীতিতে দেখুন আওয়ামী লীগের স্ট্যাটাস কত নিচে নেমে গেছে না। তারা যে অশ্রাব্য গালিগালাজ করছে, তারা যে চোরাগোপ্তা মিছিল করছে, মিছিল করার সময় দৌড়ে দৌড়ে মিছিল করছে, আবার সেগুলো ভিডিও করছে। এতে তো আওয়ামী লীগের যে একটা সম্মান ছিল, সম্মানের জায়গা ছিল, আওয়ামী লীগ বাংলাদেশে একটা বড় দল আকারে, আওয়ামী লীগের স্ট্যাটাস তো অনেক নিচে, মানে নিজেরা নিজেদেরকে একটা জঙ্গি ভাব আওয়ামী লীগের মধ্যে চলে আসছে। এটা আওয়ামী লীগের জন্য হাস্যকর আমার কাছে মনে হয়। আমরা আপা আপনার কাছে যাব। আবার আমরা এই যে আমাদের নির্বাচনগুলো যে হচ্ছে, আমরা দেখছি প্রথমে ডাকসু দেখলাম, আমরা তারপরে জাকসু দেখলাম, সেটার ফলাফল নিয়ে কি হচ্ছে সেটা আমরা দেখছি প্রতিনিয়ত নিউজে। আজকে রাকসু নির্বাচন আমরা জানি পেছানো হয়েছে এবং একাধিকবার পেছানো হয়েছে। আজকে চাকসু নির্বাচনও কিন্তু 3 দিন পিছিয়ে গেল। রাকসুর জন্য যে নির্বাচনটা পেছানো হলো, এটার পিছনে অনেকগুলো দলেরই মানে দাবি ছিল এটা পেছানোর জন্য, কিন্তু মেইনলি কিন্তু ছাত্রদলই এটা পেছানোর কথা বলছিলেন, তারা দাবি তুলেছিলেন, মেইনলি ছাত্রদল ছিল। আমি তো জানতে চাচ্ছি যে এই যে পেছানোর যে এই যে একটা ফর্ম তৈরি হচ্ছে, যে এখন একটা পিছানো হলো, আরেকটা আজকে পিছিয়ে গেল, এইভাবে বারবার নির্বাচন পেছানোতে অনেক সময় যেটা হয় যে একটা টেম্পো থাকে না একটা নির্বাচনের, ওই ভাইবটা সেটা হারিয়ে যেতে পারে, এটা একটা হতে পারে। আর এটা হচ্ছে নির্বাচনে তো হলোই না, এই যে এফেক্টসগুলো পড়ছে এইভাবে, এটার একটা মন্তব্য। আরেকটা আপা একই সাথে আমি আগেই প্রশ্নটা করি যে ছাত্রদল যে নির্বাচন পেছানোর জন্য দাবি করলো, এটা কি আসলে ডাকসু আর জাকসু নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে এটা কি মানে ভীত হয়ে, নাকি তারা টেন্স, যে তারা কি ভরসা পাচ্ছে না? আপনি একটা জিনিস দেখেন, রাকসুতে যে ঘটনাটা ঘটলো, জি, একটা টিচারকে এইভাবে শ্লীলতাহানি করা, এটার পরে আপনার প্রশ্নটা খুবই, এটা কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো। এটা এই প্রশ্নটা আমি সরি, এই প্রশ্নটাই করা ঠিক হয় নাই। কারণ এত বড় অপমান, যে টিচার শিক্ষা দেয় সেই টিচারকে দৌড়িয়ে ধরে গলা টিপে ধরে তারপরে তার কি অবস্থা, এটা যারা চাক্ষুষ দেখবে তারা তো এই ছাত্রদের প্রতি তাদের তো কোনো, এরা যে কাউকে সম্মান করতে পারে এটাই তো জানা নাই।
তো সেইখানে পিছানো এবং এই যে জাতীয় নির্বাচন সামনে, ছোটখাটো ঘটনাগুলো কিন্তু ছোটখাটো হলেও ঘটনা, এবং এটা কিন্তু ঘটনা এবং এটার এফেক্ট মানে একটা যে এফেক্ট পড়ে। সেইখানে আমি মনে করি এতদিনই যখন পিছিয়েছে, জাতীয় নির্বাচনের আগে এই বাকি যেগুলো আছে, কলেজ বলেন, বিভিন্ন ইউনিভার্সিটিগুলো বলেন, এই টাইমগুলো কোনো নির্বাচনই হওয়া উচিত না। ছাত্র সংসদের নির্বাচনই হওয়া উচিত না। কারণ ছাত্ররা যখন হিস্সা নেওয়া শিখে গেছে, এর আগেও কিন্তু বাংলাদেশের অনেক পুরানো ইতিহাস ঘাটলে দেখবেন যে যুগে যুগে ছাত্ররা কিন্তু জীবন দিয়েছে, লড়াই করেছে এই দেশটার জন্য, কিন্তু কখনোই তারা আপনার বৈষয়িক ভাগীদার হয় নাই। এখন যেহেতু ছাত্ররা বৈষয়িক ভাগীদার হয়েছে, ছাত্রের সঙ্গে বৈষয়িক ভাগীদারত্ব যায় না, যখন হয়ে গেছে তখন আর এরা ছাত্রের মধ্যে নাই। শুধু আমি বলবো যে যেহেতু এরা আর ওই জায়গাটায় নাই, তারা যে কোনো বাই হোপ অ্যান্ড বাই ক্রোক, এবং তাদের কোনো দলের লিডাররা তারা ছাত্র রাজনীতিটাকে একদম মেন হাতিয়ার মনে করছে এটা করলেই বোধহয় অনেক কিছু হয়ে যাবে। আসলে তা না। আপনার জোরের একটা ব্যাপার থাকবে। 90 আর 25 এক জিনিস না, এটা বুঝতে হবে। 90-এর আগে বামরা যখন পাশ করেছে জাকসুতে, তারা তো অনেক কিছু হতে পারতো। ওটা ধরেই যদি আমি বিবেচনা করি, তাহলে তারা অনেক কিছুই হতে পারতো, কিন্তু হয় নাই। আমি যদি মান্না ভাইয়ের কথাও চিন্তা করি, যে 2বার ভিপি, 1বার জিএস, তার তো অনেক কিছু হওয়ার কথা ছিল। সারা জীবন রাজনীতির জন্য জীবনটাকে উৎসর্গ করেছে, তার তো অনেক কিছু হওয়ার কথা ছিল। কিন্তু তার যেহেতু ওই যে সারমর্মের জায়গাটায়, বিষয়বস্তুর জায়গাটায় যেহেতু ছোট বিষয়বস্তু, তাই বড় পরিসরে আর কিছু হয় নাই। তো এই জায়গা থেকে চিন্তা করতে হবে প্রত্যেকের, যে মুই কি হনুরে একটা কিছু হয়ে গেছি সেটা বুঝলে চলবে না। আর জাতীয় নির্বাচনের আগে অনেক বড় বড় ইস্যুগুলোই এমনি ঝলসে উঠতে পারে, সমস্যা তৈরি করতে পারে। তাহলে এই ইস্যুগুলো, এটা ইস্যু বিশ্ববিদ্যালয়ের, কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কি বলতে চাচ্ছেন যে এখন আপাতত আপনি বললেন যে নির্বাচন আর হওয়া উচিত না, তাহলে না জাতীয় নির্বাচনের আগে এই জিনিসগুলো আবারও আপনার অনিয়ম হবে, আবারও সহিংসতা হবে ওইখানে। এই সহিংসতা, অনিয়ম, কারণ একটা দল আপনার গোপনে আরেকজনের ওইখানে গিয়েছে, তারা জানে না। এবং ডাকসু নির্বাচনের ফলাফল নিয়েও কিন্তু শুধু ডাকসু না, অনেক কিছু, সব অনিয়ম। তো আমি প্রথমে এক কথাই বললাম, অন্যরা জানে না, কিন্তু অন্যরা তো যাওয়ার সুযোগই পায় না। আমি আপনার যেখানে আমি এই বিল্ডিংটাই চিনি না, আমি এই এরিয়াতেই কোনো দিন আসি নাই। আপনি আমাকে ঠিকানা দিলেন, আমাকে কিন্তু ঘুরে ঘুরে অনেককে জিজ্ঞেস করে এই পর্যন্ত পৌঁছতে হতে পারে। পৌঁছতে কিন্তু অনেক সময় হতে পারে যে আমার টাইম শেষ, আপনার টকশো শেষ হয়ে যেতে পারে। তো আপনার ওইটা বুঝতে হবে যে যারা যেতেই পারলো না, যে বিল্ডিংটা ছিল না, টিচারকে চিনলো না, কিছুই চিনলো না, তারা হুট করে তারা নির্বাচন করবে। বরং তাদেরকে একটা ক্ষেত্র তৈরি করে দিয়ে একটা সময় বেঁধে দেওয়া উচিত, যে এই সময়টার মধ্যে তোমরা সবাই মিলে তোমাদের মতের মতো করে সবার সাথে মিলে মিশে চেষ্টা করো যে সবাই, সেটা হলে সবার চেয়ে ভালো হয়। আর হলো জাতীয় নির্বাচনের আগে যেহেতু পায়ে পা দিয়ে ঝগড়া করার অনেকের ইচ্ছা আছে, সেই হেতু আমি মনে করব সরকারকে আমি রিকোয়েস্ট করব যে এই টাইমটা সরকার যেন খুব ঠান্ডা মাথায় এই জিনিসগুলো হ্যান্ডেলিং করা হয়। জি মঞ্জু ভাই, আপনার মন্তব্য জানতে চাচ্ছি এই বিষয়টাতে, যে জাতীয় নির্বাচনে এটার এফেক্টস এবং এই যে পিছিয়ে যাচ্ছে যে নির্বাচন। জাতীয় নির্বাচনের এফেক্ট তো অবশ্যই আছে। প্রথম কথা হচ্ছে যে চাকসু এবং রাকসুতে দুটো বড় ঘটনা ঘটেছে। চাকসুতে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে এলাকাবাসীর সাথে একটা বড় ধরনের মারামারি হয়েছে কয়েকদিন আগে। এটার একটা রেশ বা এটার একটা ওয়েভ এখনো কতটুকু মিটমাট হয়েছে আমি ঠিক জানি না। রাকসুতে যেটা হয়েছে যে পোষ্যকোটা নিয়ে একটা আন্দোলন হচ্ছিল এবং সেখানে ছাত্র এবং শিক্ষকরা কিছুটা মুখোমুখি হয়েছেন। এবং শেষ ঘটনা যেটা দেখলাম, প্রভিসিকে দৈহিকভাবে লাঞ্ছিত করার ঘটনাটা, সামহাউ প্রভিসি যিনি, উনি আমার ইউনিভার্সিটির বড় ভাই, তো আমাকে খুবই ব্যথিত করেছে। কারণ আমি জানি উনি ব্যক্তিগতভাবে খুবই সজ্জন একজন মানুষ, এবং কারোর সাথে কখনো উনি দুর্ব্যবহার করেছেন আমি ব্যক্তি জীবনে ওনাকে দেখিনি। তো এই জায়গাটার একটা প্রভাব তো ইলেকশনে থাকবে, কোনো সন্দেহ নাই। সেখানে আসলে রিয়েল সিচুয়েশনটা কি, আমরা আসলে এখন নীতিগতভাবে মনে করি যে ছাত্র রাজনীতি নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। কারণ ক্যাম্পাস রাজনীতিতে একটা নির্বাচন, 20-30 হাজার একটা ছোট নির্বাচন, এটাকে নিয়ে আমরা জাতীয় নেতৃবৃন্দ বেশি এঙ্গেজ না হওয়া ভালো। এবং এবারে যেটা করেছে ছাত্র সংসদগুলোতে, বাইরের নেতাদেরকে কিন্তু ঢুকতে দেয় না ক্যাম্পাসে। আগে যেটা হতো জাতীয় নেতারা যেতেন, রমরমা ভাব থাকতো, এবার কিন্তু খুব স্ট্রিক্টলি তারা এটা ফলো করেছেন। এখন কথা হচ্ছে আমাদের জাতীয় রাজনীতিতে এখন খুব হট এক ধরনের টানাপোড়েন যাচ্ছে, ফলে ওই ছোটোখাটো নির্বাচনের প্রভাবও এখানে খুব পড়ছে। এখন
আমি যেটা মনস্তত্ত্বগতভাবে বুঝি, ছাত্ররা অনেক দিন পরে, তাদেরও তো একটা ভোট দেওয়ার ইচ্ছা ছিল, তাদেরও ক্যাম্পাস রাজনীতির একটা আগ্রহ আছে, এবং ডাকসুতে আমরা দেখেছি যে খুবই ভালো ভোট কাউন্টিং হয়েছে, ভোট দেওয়ার প্রবণতাটা ছিল তাদের মধ্যে, এবং এটার ধারা চাকসুতেও থাকতে পারে, এটা আমার ধারণা। আর একটা ভোটাভুটির একটা অধিকারের একটা জায়গা থাকে, তো সবার মধ্যে একটা আনন্দ থাকে। অনেকে আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, প্রথম ভোট দিবে, তারপরে যখন আইসিয়া বড় বড় নেতারা এসে যখন ভোট খোঁজে, তখন তাদের কাছে ভালোই লাগে যে আমাদের একটা ভ্যালু আছে। তো ফলে এই নির্বাচন যদি পিছিয়ে দেওয়ার জন্য কেউ ভূমিকা রাখে, তারা যদি মনে করে কেউ ইন্টেনশন থেকে এটা পেছাতে যাচ্ছে, তখন ওইটা কিন্তু এক ধরনের পরাজিত মনোভাব আগেই তৈরি হয়ে যায়। আমরা ডাকসুতেও দেখেছি যে ছাত্রদল যে নির্বাচন পেছানোর বা নির্বাচনের আগেই এক ধরনের অভিযোগ তুলেছে, এটা কিন্তু ছাত্রদলের জন্য মাইনাস পয়েন্ট হয়েছে। ঠিক চাকসু এবং রাকসুতেও এই প্রবণতাটা যদি কোনো ছাত্র সংগঠনের ভিজিবল হয়, তাহলে এটা কিন্তু ছাত্রদের কাছে তাদের আগাম একটা দুর্বলতা এখানে প্রকাশ পায়। আমি যেটা ফিল করব, আপা যেটা বলেছে আমি কিছুটা একমত, বাট আমি মনে করি এই ধরনের নির্বাচনগুলো আমাদের সক্ষমতা প্রকাশ করে। যেমন দেখেন, এই যে প্রফেসর মাইনুদ্দিনের উপরে যে ছাত্রটা যে এটা করে, তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা আমি শুনি নাই, নিয়েছে কিনা আমি জানি না, লেটেস্ট আমার কাছে কোনো আপডেট নাই। তো তাকে তো গ্রেফতার করা উচিত ছিল, তার বিরুদ্ধে ইউনিভার্সিটি একটা মামলা করা দরকার ছিল, তাই না? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা আলাদা একটা ব্যাপার, স্থানীয় এবং ক্যাম্পাসে একটা টানাপোড়েন থাকে, সেখানে একটা মিটমাট হওয়া দরকার ছিল। সেখানে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে ছাত্রদের চলাচল নির্বিঘ্ন করা, আবার গ্রামবাসীরও ক্যাম্পাসে আসা যাওয়ার জায়গাটা, কারণ গ্রামবাসীর বেশিরভাগ লোক ক্যাম্পাসে তাদের জীবিকার জন্য তারা আসে, রিক্সা চালায়, সেখানে বাসে কাজ করে, ক্যাম্পাসেও চাকরি করে তারা অনেকে। তো ছাত্রদের সাথে যদি গ্রামবাসীর এই টানাপোড়েনটা থাকে, তাহলে এটা যে কোনো সময় আবার এটা স্পার্ক করতে পারে। ফলে আমি যেটা মনে করি যে এই জায়গাগুলো আমাদের এই প্রশাসনের, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের বিরাট দুর্বলতাটা প্রকাশ পেয়েছে। চীনা ইউনিভার্সিটিতেও আমি দেখেছি প্রক্টরও চেঞ্জ করতে হয়েছে তাদেরকে এই ঘটনার পরে। তো এখানে আমরা দেখছি জাকসুতে আমরা যেটা দেখলাম 4 দিন বা 3 দিন লেগেছে এটার ফলাফল প্রকাশিত হতে। বহু সাংবাদিক আমাকে ফোন করে বলেছে, ভাই আজকে 3 দিন ঘুমাইতে পারতেছি না। তো এটা কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিরিয়াস উইকনেস, যারা একটা ক্যাম্পাস রাজনীতির ভোট চালাতে পারছেন না। কারণ একটা পার্টিকুলার যখন একটা জায়গায় ভোট হয়, যেমন ধরেন চাকসুতে যখন ভোট হচ্ছে, ওই চট্টগ্রামের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবাই কিন্তু ওখানে লায়েবল, তারা ওখানে এঙ্গেজ থাকবেন। রাজশাহীতেও সেম, জাহাঙ্গীরনগর আমরা যখন দেখলাম সেখানে, তারপর আমরা দেখলাম যে কোনো সলিউশন হচ্ছে না। তো এটা আমাদের কিন্তু রাজনীতির জন্য একটা খারাপ সংকেত, যে আমরা কেউ জয় পরাজয় মেনে নিতে পারছি না, বা আমরা এক ধরনের গণতান্ত্রিক চর্চা ক্যাম্পাসেই করতে পারছি না, যেখানে 100% শিক্ষিত জায়গা, যেখানে ইলেকশন হ্যান্ডেল করছেন শিক্ষকদেরকে মনে করা হয় আমাদের একদম আপার ক্লাস মানে পার্সোনালিটি যাদেরকে মনে করা হয়। এবং শিক্ষকদের মধ্যে যখন দেখা যায়, যেমন জাকসুতে আমরা দেখলাম যে ইলেকশন কমিশনার রিজাইন করেছেন, হাউ ইট পসিবল, এটা কিন্তু ভালো দেখায় নাই। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখলাম একজন নারী শিক্ষককে নানা ধরনের বাজে কমেন্ট করা হয়েছে, উনি হয়তো একটা স্ট্রেইট পজিশন নিয়েছিলেন। তো এই ফেনোমেননগুলো আমাদের ন্যাশনাল পলিটিক্সের জন্য কিন্তু খারাপ সংকেত। আপনি মঞ্জু ভাই বলছেন তাহলে দুই পাশে আসলে দুই দিকে কিন্তু মানে স্টেপস নেওয়ার দরকার আছে। এদিকে যেরকম যা যা ঘটছে যে এই নির্বাচনগুলোতে আমরা ফলাফল রিলেটেড বলেন বা আস্থা রাখা বলেন, সেই বিষয়ে আসলে দেখা দরকার মনিটরিং সাইড থেকে। আবার এদিকে যে বলছেন যে কমপ্লেইনিং যে নেচারটা বা আগে থেকে পরাজয় মেনে নেওয়ার যে একটা মনোভাব, সেটাও থাকা উচিত। স্পোর্টিং এই ক্যাম্পাসের ইলেকশন তো 1 বছরের ইলেকশন, আপনি দেখবেন এই সমস্ত ভিপিজিএসদের কিন্তু খুব বেশি অথরিটি নাই, ওরা হচ্ছে ওদের পক্ষ হয়ে কাজ করে। কিন্তু এটা কি হতে পারে যেটা অনেক গ্যাপ দিয়ে হচ্ছে, যার কারণে এই প্র্যাকটিসটা রেগুলার নেই, যার কারণে হয়তো এই জিনিসটার চর্চাটা না থাকাতে এই জিনিসগুলো অ্যাবসেন্স আছে? তা তো অবশ্যই অনেকদিন পরে হয়তো, আমি তো এটা বলেছি, অনেকদিন পরে হয়তো ওর মধ্যে একটা আমেজ আছে, অনেকে দেখেও না। ইউনিভার্সিটি লাইফে ধরেন 7-8 বছর ধরে পড়ছে, সে কখনো কোনো ভোটও দেখে নাই। ইভেন ক্যাম্পাসের টিচাররা অনেকে আছে যারা নিয়োগের পর থেকে আমি একটু আপার কাছে যাব, আমাদের সময় একেবারে শেষ। আপা, আপনি যদি একটু লাস্ট কয়েকটা কথা বলেন এই বিষয়ে, আপনার যদি আর কিছু বলার থাকে। দেখেন, এই বিষয়টা যেমন এটা মঞ্জু ভাই বললেন, যে ঘটনাটা সত্যি, যে চাকসুতে যে গ্রামবাসীর সাথে যে দ্বন্দ্বটা হয়েছে, সেই দ্বন্দ্বটা ছোট্ট একটা জিনিস নিয়ে, একটা নারীকে নিয়ে কেন্দ্র করে ঘটনা হলো, তারপরে যে ছড়ালো, এই যে শত শত মানুষ যে আহত হলো, তারপরে কি এত এত বেশি আহত হয়েছে যে খুলিটা পর্যন্ত খুলে রেখে দিতে হয়েছিল হসপিটালে। এত মারাত্মক এই যে হত্যাকাণ্ডের চেয়ে একটা মানুষ মারা গেলে তো গেলই, কিন্তু এই যে জীবনটা, সেই ছেলেরা কতদিন কষ্ট করবে তার কোনো ঠিক নাই। এটা প্রশাসন কেন এই জিনিসগুলোর জন্য তটস্থ থাকলেন না?
হলেন না। এই প্রশাসন এই মবগুলোর সৃষ্টি করে বলেই দেশের বাইরেও কিন্তু মবের জন্ম নিচ্ছে। তারা নিজেরাও কিন্তু মবের শিকার হচ্ছে অন্যখানে গিয়ে। তারা দেশে মবের এটা প্রায়োরিটি দিচ্ছে, মব ভায়োলেন্স বলা হচ্ছে। ঠিক একই জায়গায় রাজশাহীর যে ছেলেটা যে তাকে যে টিচারের উপর যে এই নোংরা কাজটা করলো, আমার বলতেও অপমান লাগে। আর তারা করেছে, তারা যে করলো সেখানে তার আমরা কি শাস্তি দেখেছি? আমরা তো এখন পর্যন্ত কিছুই দেখিনি। এখন আমরা চাক্ষুষ, আমরা আজকেও সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার ছেলে মেয়ের মিছিল দেখছি যে কোন একটা দলকে কেন্দ্র করে বলছে, তাকে দোষ দিয়ে বলা হচ্ছে। তো এই যে তারা একটা জায়গায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করলো যেভাবেই হোক, আমরা তো অনিয়ম চোখে পড়ে, অনিয়ম তো বলা যায়। তো তারা জাকসুতে একই অবস্থা করলো। আপনি দেখেন, আমি বলছি নূর রাত ৩টার সময় বিজয়ী হলো, যেখানে ছাত্রলীগ পুরা একটা প্যানেল চলে গেল। একজন তো এত জনপ্রিয় ছিল না বিজয়ী, তার মানে ওটা ব্যালেন্স করার জন্য দিয়েছিল সেই দিন। ঠিক একই অবস্থায় জাকসুতে আমরা তাই দেখলাম, একজন স্বতন্ত্র, সে এত বেশি ইম্পর্টেন্ট না, এত বেশি জনপ্রিয় না, কিন্তু ব্যালেন্স করার জন্য। তাহলে কি ফ্যাসিস্ট এখনো বর্তমান? আমি তাই বলবো, এই ফ্যাসিস্ট বর্তমান না হোক, এটাই আমরা চাই। আমরা চাই দেশটা সবার হোক, আইনের অনুশাসন চালু থাকুক, বিচার হোক, প্রত্যেকটা শাস্তিযোগ্য অপরাধের জন্য শাস্তি বলবৎ করা হোক, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনিয়াপা এবং মুজিবুর রহমান মঞ্জু ভাই, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটি এপিসোডে। শুভরাত্রি।